খেলাপিদের নিয়ে দুর্নীতিমুক্ত দেশ করতে চায় একটি দল, জামায়াত আমির আইডি হ্যাক ইস্যুতে বঙ্গভবনে অভিযোগ। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত এখন ইতিহাস বিকৃত করছে বিএনপি, কাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। র্যাবের নাম পরিবর্তন, নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকালে শ্রমিক ধর্মঘট, আমদানি রপ্তানি কার্যক্রমে অচল অবস্থা। আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি NTV সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চোরাপথে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত তার দল। কিশোরগঞ্জ ও ময়মনসিংহের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। এ সময় নির্বাচিত হলে কার কি পরিকল্পনা তা নিয়ে উন্মুক্ত সংলাপের আহ্বান জানান জামায়াত আমির। আর গাজীপুরের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ করার কথা বলছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। কানায় কানায় পরিপূর্ণ কটিয়াদী সরকারি কলেজ মাঠ। জামায়াতে ইসলামী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের এত বড় সমাবেশ দেখেনি এই জনপদবাসী। নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে কিশোরগঞ্জের 6টি আসনের 11 দলীয় জোটের সমর্থক ও নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন কটিয়াদী সরকারি কলেজ মাঠে। ব্যানার পোস্টারে ছেয়ে যায় সমাবেশ স্থল। সকাল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন 6টি আসনের প্রার্থীরা। 11টায় নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষে জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। তরুণরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তার প্রমাণ দিয়েছেন। পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে, আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। আগামীতে কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের নয়, এদেশের 18 কোটি মানুষের বিজয় চায়। এছাড়া আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানান। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিবর্তন, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন তিনি। এরপর যোগ দেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামী আয়োজিত জনসভায়। এ সময় তিনি পরিবর্তনের পক্ষে সবার কাছে 11 দলীয় প্রার্থীর জন্য ভোট চান। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিকেলে গাজীপুরে জয়দেবপুরের রাজাবাড়ি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পুরো গাজীপুর অঞ্চলকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ইনশাআল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, ইনশাআল্লাহ তাআলা আযীম আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা জাতির সাথে
প্রতারণা বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, কটিয়াদী, কিশোরগঞ্জ। এদিকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক ইস্যুতে বঙ্গভবনে লিখিত অভিযোগ জানিয়েছে দলটি। মঙ্গলবার রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে দলের পক্ষ থেকে অভিযোগপত্র তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। পরে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি কার্যালয়ের একজন কর্মকর্তার ইমেল থেকে ম্যালওয়্যার ভাইরাস ছড়িয়ে জামায়াত আমিরের টুইটার আইডি নিয়ন্ত্রণে নেয় অপরাধীরা। তিনি দাবি করেন, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এটি করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিভাবে ভাইরাসের লিঙ্ক ছড়ানো হলো সে বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম। রাষ্ট্রীয় জায়গা থেকে, রাষ্ট্রীয় অফিসের এই জায়গা থেকে এটা যদি আপনার প্রতি অ্যাটাক করা হয়, তাহলে আপনি আসলে কোথায় যাবেন? আমরা এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে এই আইডি ব্যবহার করে এই কাজটা করা হবে। আদর্শের লড়াই আদর্শ দিয়ে করা উচিত। চোরাই পথে এসে অন্যায়ভাবে আক্রমণ করার চেষ্টাটাই কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কার্যক্রম হতে পারে না। নারীদের অবমূল্যায়ন করার বিষয়টি ধামাচাপা দিতেই জামাতের আমির নতুন করে স্বাধীনতার ঘোষক নিয়ে অপপ্রচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, নারীদের অসম্মান করার প্রতিবাদে সারা দেশে যে প্রতিবাদ হচ্ছে সেটাকে ঢাকার জন্যই এই ইস্যু তৈরি করা হচ্ছে। জামায়াতের আমির রাজনৈতিক স্বার্থে এই কথা বলার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন তিনি। জামাত ক্ষমতায় আসলে তাদের শাসন কতটা ভয়াবহ হবে এবং গণতন্ত্র মুখ থুবড়ে পড়ার মধ্য দিয়ে আরেকটা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ ঘটবে সেটা বোঝা যাচ্ছে বলে জানান রিজভী আহমেদ। এ সময় শবে বরাতের তাৎপর্য তুলে ধরা হয়। পরে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয় নিয়ে কথা বলা ইতিহাস নিয়ে মিথ্যাচারের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চট্টগ্রামে জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে মাহদি আমিন বলেন, যে দল মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের নেতা এখন ইতিহাস বিকৃত করছেন। এ ধরনের বক্তব্য কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যম থেকে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান মাহদি আমিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অভিজ্ঞতা নেই এমন অনেককে একটি দলের পক্ষে নির্বাচন পর্যবেক্ষক দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। দেশ করার পরিকল্পনায় শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে তারাই নিজেদের কাঠামো সাজাতে পারবে বলে মন্তব্য করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গুলশানের সোসাইটি পার্কের উন্মুক্ত স্থানে মাঘের পড়ন্ত বিকেলে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কিছু মানুষের সাথে অনেকটা নিবিড় আলাপচারিতায় তাদের কথা শোনেন তারেক রহমান কন্যা জাইমা রহমান। কি কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব বিশেষ মানুষরা নিজেদের নানা সমস্যার সংকট তুলে ধরেন। সমাজের পদে পদে তারা কিভাবে বাধাগ্রস্ত হন সেসব তুলে ধরে বিশেষ মানুষগুলো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি সব ক্ষেত্রে তাদের জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। আমরা তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন। অন্য লোককে দেয় 500 টাকা, তাদেরকে দেয় 200 টাকা, কাজও করে বেশি, টাকা দেয় কম। সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে। ভৌত কাঠামো এগুলা যা আছে একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না।
পরে জাইমা রহমান বলেন, রাষ্ট্রের পলিসি লেভেলে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। দেশের প্রায় 2 কোটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য সব ক্ষেত্রকে সহজ করার দাবি জানান সবাই। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী গোপনে ভারত ও আমেরিকার সাথে বৈঠক করায় তাদের জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ইসলামী আন্দোলনের আমির বলেন, একদল স্বার্থান্বেষী মহল ইসলামের সাইনবোর্ড লাগায়, কিন্তু ভেতরে তারা ইসলামের নীতি পরিপন্থী। যারা দুর্নীতি এবং চাঁদাবাজ তারাই ইসলামকে ভয় পায় বলেও মন্তব্য করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় দলটির আমির ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন। একদল স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই ইসলামের নীতি আদর্শের ইনসাফ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচারণা। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। আর এনসিপি নেতারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও 1 আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই ৭১-কে পিছনে ফেলতে চায়। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। এখানে আমরা 19৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। চকরিয়ার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন কক্সবাজার 1 আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, একটি দল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করছে। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। কুমিল্লা 4 আসনের দেবিদ্বার এলাকায় গণসংযোগ করেন এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শাপলাকলিতে ভোট চান। আমার নাম ভাঙা যদি কেউ এখানে কোনো ধরনের বাতবরি করতে আসে, তাকে বাইদা পুলিশে দিয়ে দেবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রশাসন তাদের পুরনো রূপে ফিরে যাচ্ছে। নাটোর 3 আসনের এনসিপির প্রার্থী SM জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় তিনি এ অভিযোগ করেন। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। নেত্রকোনা 2 আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক পথসভা ও গণসংযোগ করে ধানের শীষে ভোট চান। অপরদিকে একই আসনে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান শাপলাকলি প্রতীকে ভোট চান। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে একটি স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন। বিএনপি জয়লাভ করবে। এছাড়া নেত্রকোনা, ঝালকাঠি, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটলেও তা দমনে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন,
অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের জাতীয় নির্বাচন হবে আরও বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সরকারের ওপর আস্থা রাখতে হবে। 5 আগস্টের পর দেশের সব লুট হওয়া অস্ত্র উদ্ধার এখনো সম্ভব না হলেও তা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। উপকূলীয় নির্বাচনী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরাসরি দায়িত্ব পালন করবে 100 প্লাটুন কোস্টগার্ড সদস্য। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোস্টগার্ড সদস্যদের অবহেলার প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF নামকরণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ এ সংক্রান্ত নথির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরই তা কার্যকর হবে। নাম পরিবর্তনের সাথে সাথে বাহিনীটির পোশাকেও পরিবর্তন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে নতুন পোশাকে দেখা যাবে নবগঠিত SIF সদস্যদের। বিভিন্ন পক্ষের নানামুখী সুপারিশের কারণেই র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে বলেও তিনি জানান। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। জুলাই আগস্ট হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আসামিদের বিরুদ্ধে 2টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এদিকে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 যুবককে হত্যার ঘটনায় একই ট্রাইব্যুনালে সাবেক আইজিপি AKM শহীদুল হক ও জাবেদ পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে শুনানি শেষে তা আমলে নেওয়া হয়। এ মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মামলায় পলাতক আসামিদের মধ্যে অন্যতম হলেন সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, ডিবির হারুন, মোহাম্মদ মনিরুল ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ঢাকা 11 আসনে ডক্টর MA কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এর আগে গতকাল রিটটি দায়ের করা হয়। সেখানে বলা হয়, MA কাইয়ুম ভানুয়াতু নামক একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। কিন্তু কাইয়ুমের আইনজীবীরা জানান তিনি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। এদিকে চট্টগ্রাম 4 ও চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। আজ পবিত্র শবে বরাত। মহান আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে মুসলমানদের জন্য এটি মর্যাদাপূর্ণ রজনী। ইবাদত বন্দেগী, জিকির আসকারের মধ্য দিয়ে সারা রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই রাতে বেশি বেশি দান সদকা করার পরামর্শ আলেমদের। মূলত আরবি শাবান মাসের এ রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের আগমনী খবর পাঠান এই শবে বরাতের মধ্য দিয়ে। মর্যাদাপূর্ণ শাবান মাসের মাঝামাঝি এ পবিত্র রাত্রিতে নফল ইবাদত করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আলেমরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে সন্তোষজনক জায়গায় রেখে যাচ্ছে দাবি করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এর ফলে নির্বাচিত সরকারের সুবিধা হবে। আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন। সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এস আলম গ্রুপের দায়ের করা মামলা পরিচালনার জন্য লন্ডন ভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। এই মামলা পরিচালনা অনেক জটিল প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।
গণভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অর্থ বরাদ্দ দেওয়া হলেও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের জন্য কোনো বরাদ্দ দেওয়ার কথা তার জানা নেই বলেও জানান ডক্টর সালেউদ্দিন। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। সর্বোচ্চ ঋণ করেছি, সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি আমার কাজগুলি করতে হবে না পাবলিক সেক্টরে। না, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে, কারণ আমরা ওই আগের মতো তো আর কর্ণফুলের টানেল দিয়ে 800 কোটি টাকা দিয়ে আমরা তো রেস্ট হাউস করি না। লোন করতেছি যেহেতু অনগোয়িং যেগুলো ছিল সেগুলো আমরা তো মানা করিনি। এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই, কারণ এমপ্লয়মেন্টের জন্য দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রিগুলো ইস্যু করা। 137টি উইকেট, সারা দেশের 8টি স্টেডিয়াম ও 3টি আন্তর্জাতিক স্টেডিয়াম মিলিয়ে 137টি উইকেট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি, যা বাস্তবতার নিরিখেই অনেকটাই অসম্ভব। যদিও আগামী জুন মাসের মধ্যেই সবগুলো উইকেট তৈরি হয়ে যাবে আত্মবিশ্বাসী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তবে এত বড় পরিকল্পনার পেছনে বাজেট কত এ বিষয়েও সদুত্তর দিতে পারেননি তিনি। কুশল ইয়াসিরের রিপোর্ট। উইকেট নিয়ে কত কথা। বিসিবির তত্ত্বাবধানে থাকা বিভিন্ন মাঠে এবার উইকেট তৈরির পরিকল্পনা নিয়েছে গ্রাউন্ডস কমিটি। সংখ্যাও কম নয়, 137টি। খালেদ মাসুদ পাইলট, যিনি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, বিস্তারিত যে বর্ণনা দিয়েছেন উইকেট তৈরিতে তা অঙ্কের বিচারে শুনতে ভালো লাগলেও বাস্তবতা কঠিন। কারণ প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে বাংলাদেশে মোট ক্রিকেটারদের সংখ্যার কাছাকাছি এই উইকেটগুলো তৈরির যে মহাপরিকল্পনা সেটা একরকম অসম্ভব। চট্টগ্রাম থেকে বিভিন্ন ভেন্যুতে স্থানীয় প্রথম শ্রেণীর ক্রিকেটাররা এখনকার উইকেটগুলোই ব্যবহার করতে পারে না। আমরা চিন্তা করেছি 8টা জায়গাকে খুব শীঘ্রই ডেভেলপ করবো, তবে মাঠের খুবই অভাব। তো এই মাঠগুলোকে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি ইনভেস্টমেন্টের কথা বলছি, এই ইনভেস্টমেন্ট কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি চিন্তা করে দেখেন, এই ইনভেস্টমেন্টে যে মাটি, ইট বা যেগুলো লাগবে, রোলার, এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি যখন উইকেটগুলো বানানো হয়ে যাবে, এর পরবর্তী সময়ে আর কিন্তু 15-20 বছর 30 বছর আর লাগবে না। একটা উইকেট 20 বছর আগে বানিয়েছেন বগুড়ায়, আর কিছু লাগে? খুলনায় বানিয়েছেন, আর কি লাগে? লাগে না। শুধু হাফ ইঞ্চি যে আপনি রিপেয়ার করার জন্য যে মাটিটা সয়েলটা সরানো দরকার, হাফ ইঞ্চি মাটিটা সরাবেন, আর তো কিছু লাগবে না। উইকেট তৈরিতে ভেন্যুভেদে কত খরচ হবে সেটা স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করা হয়েছিল পাইলটের কাছে। গণমাধ্যমের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়া বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান টাকার অঙ্কটা বলতে পারেননি। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। উইকেটের এই পরিকল্পনা বাস্তবসম্মত না উচ্চাভিলাষী, সে প্রশ্ন তোলাই থাকলো সময়ের হাতে। আমি ডিভাইড করছি না। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে বিসিবি তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ক্রীড়াঙ্গনে নারীদের সম্মান প্রদানে দৃষ্টান্তমূলক কিছু আশা করেছেন তিনি। কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়ন সাবরিনা সুলতানা, উনি আপনার জনস্বার্থে একটা রিটের আবেদন করেছিলেন। মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিদ্বয় ওনারা নিজেরাই বলেছেন যে এ ধরনের অভিযোগের যদি প্রতিকারের জন্য কেউ এগিয়ে না আসেন, তাহলে দেখা গেছে যে নারীরা অবহেলিত না, শুধু নিগৃহীত হবেন, নিপীড়িত হবেন, নির্যাতিত হবেন, যৌন হয়রানির শিকার হবেন। কিন্তু কেউ যদি এগিয়ে এসে আপনার এই বিষয়টা গোচরে না আনেন, তাহলে অন্যরা হয়তো দেখা গেছে যে লোকচক্ষুর আড়ালে অনেক অভিযোগ চেপে যাবেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।